সেই কবে দুটো চড় খেয়েছিলে এখনো মনে আছে। অথচ আমি রোজ মবিনের হাতে মার খেতাম, তারপরেও সে মরে যাওয়ায় কষ্ট হয়েছিল আমার। সবার জন্যই তোমার কষ্ট হতো, কেবল আমার জন্য ছাড়া। তা অবশ্য ঠিক বলেছ। আশ্চর্য হলো রেজন। এতদিন বাদে নীলের উদাসীনতা তাকে আঘাত করার কথা নয়, অথচ তার কষ্ট হচ্ছে। এই একটিমাত্র নারীর কাছে এলে নিজেকে বড় তুচ্ছ মনে হয় রেজওয়ানের। তার প্রতি এত অন্যায়, এত অবিচার করার পরও সদর্পে গলা উঁচু করে কথা বলছে নিষ্ঠুর রমণীটি। বিন্দুমাত্র অপরাধবোধ নেই কথার মাঝে। আমি আসি। সামনের দিকে পা বাড়ালো নীলি। জবাবে রেজওয়ান গম্ভীর গলায় বলল, এসো, কিন্তু যাওয়ার আগে একটা কথা জেনে রেখো, গোটা পৃথিবীর একমাত্র আমি তোমাকে সব থেকে বেশি ঘৃণা করি। এত ঘৃণা করি যে তুমি কল্পনা করতে পারবে না। নীলি কোনো কথাই বলতে পারল না। নির্বাক চোখে চেয়ে রইল রেজওয়ানের দিকে। পুরনো অনেক কথাই মনে পড়ছে তার। রেজার সঙ্গে বিয়ে নিয়ে কতই না তোলপাড় করেছিল রেজওয়ান। প্রথমে অবশ্য নীলি বুঝতে পারেনি, ভেবেছিল তাকে কষ্ট দেওয়ার জন্য নতুন করে ফোন দেওয়াচ্ছে রেজওয়ান। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারল রেজওয়ানের ভালোবাসা মিথ্যে নয়, তাকে সত্যি ভালোবাসে রেজওয়ান। কিন্তু এরপরও রেজাকে দেওয়া কথা থেকে সরে আসতে পারল না নীলি। বিবেকের কাছে হেরে গেল সে। বিপদে দিনে রেজাই তার পাশে দাঁড়িয়েছিল। তাছাড়া তখন শায়লা মুরসালিনও টেলিফোন করে খুব ধমকাচ্ছিলেন নীলিকে। বারবার ফোন করে শুধু একটা কথাই বলতেন, নীলি যেন ভুলেও রেজওয়ানের জীবনে ফিরে যাওয়ার কথা না ভাবে। যাই হোক, এইসব কথা এখন আর ভাবতে চায় না নীলি। সব কিছুর ঊর্ধ্বে সবচেয়ে বড় সত্যিটা হলো, যেভাবেই হোক রেজওয়ানের সঙ্গে অন্যায় করেছে নীলি, ভীষণ অন্যায় করেছে। রেজাকে বিশ্বাস করে অন্যায় করেছে, রেজওয়ানের ভালোবাসার মূল্য না দিয়ে অন্যায় করেছে। আর তাই সেই অপরাধ বোধ নিয়েই বাকি জীবনটা কাটিয়ে দিতে চায় নীলি। কিন্তু নিজের অন্যায়ের কথা কোনোদিন মুখ ফুটে বলতে চায় না রেজওয়ানের কাছে। রেজওয়ান তাকে ঘৃণা করে সুখে থাকুক। নীলি নিজেই চায় তার প্রতি কোনো মায়া রেজওয়ানের না জন্মাক। নীলির এক জীবন এমনিতেই পচে গড়ে নষ্ট হয়ে গেছে। বাবা মারা যাওয়ার পর জীবনের প্রতি আর কোনো চাওয়া নেই নীলির। এখন কেবল বেঁচে থাকার জন্যই বেঁচে থাকা। ছলছল চোখে রেজওয়ানের দিকে চেয়ে থেকে জোরপূর্বক হাসার চেষ্টা করলো সে, কিন্তু হাসি এলো না। তার পরিবর্তে বুক ভর্তি কান্না বেরিয়ে আসতে চাইল। এতদিন বাদে রেজওয়ানকে সামনে দেখে আবেগ চেপে রাখতে পারছে না। সময় নষ্ট না করে বাজারের দিকে এগিয়ে গেল। পিছু ফিরে আর চাইল না। পাছি রেজওয়ান তার চোখের পানি দেখে ফেলে সেই ভয়ে। ঘর অন্ধকার করে একা একা হাসছে রেজওয়ান, অথচ তার চোখে পানি। নীলের কাছ থেকে খুব বড়সড় একটা সত্যি গোপন করে গেছে সে, ইচ্ছে করেই গোপন করেছে। নীলি কোনোদিন জানতে পারে না শুধুমাত্র তার জন্য গোটা এক জীবন একা পার করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেজওয়ান, শুধুমাত্র তার জ্বালাময়ী মুখ ভুলতে পারবে না বলে। মনে মনে হাসলো রেজওয়ান। বেশ হয়েছে, এটাই তার শাস্তি, রেজালকে কষ্ট দেওয়ার শাস্তি। আচ্ছা, এমন যদি কখনো হয়, বৃদ্ধ বয়সের মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে নীলি হঠাৎ জানতে পারলো রেজওয়ান তাকে ভালোবেসে সারা জীবন বিয়ে করেনি, তাহলে কেমন হবে? সে কি আফসোসে মাথা খুঁড়ে মরবে, নাকি কাঁদতে কাঁদতে প্রাণ দিয়ে দেবে? ভালোবাসা পেয়েও পেল না, বেচারি। ভাবতেই রেজওয়ানের হাসি পাচ্ছে। কি অদ্ভুত জ্বালা ভরা হাসি। এই হাসি চোখে জল এনে দেয় ঠিকই, কিন্তু সুখ দিতে পারে না। অন্য ঘরে ফুয়াদের কাছে নিজের দুঃখের কথা বর্ণনা করছেন শায়লা মুরসালিন। তার দুঃখের প্রসঙ্গ সব রেজওয়ানকে ঘিরেই। বিদেশি একটা অরফানেজ থেকে বাচ্চা দত্তক নিয়ে বাবা সেজেছে রেজওয়ান। বিয়ের কথা শুনতেও চায় না। এই বয়সে সে ছেলের এমন পাগলামি দিন দিন মানসিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে শায়লা মুরসালিনকে। তাই কেঁদে কেঁদে ফুয়াদের কাছে অনুরোধ করছেন সে যেন রেজওয়ানকে বোঝায়, রেজওয়ান যেন বিয়ে করতে রাজি হয়। রেজওয়ান বিদেশে ফিরে যাওয়ার জন্য তাড়া দিতে শুরু করেছে, কিন্তু এত তাড়াতাড়ি ফিরে যাওয়ার কোনো ইচ্ছা শায়লা মুরসালিনের নেই। ছেলের বিয়ে দিয়ে তবেই দেশ ছাড়বেন সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে রেজওয়ান বিয়ের কথা শুনতে নারাজ। সে আছে তার ব্যবসা আর দত্তক নেওয়া কন্যা সন্তান দুটিকে নিয়ে। এসব নিয়েই ব্যস্ত সারাদিন। শায়লা মুরসালিন চুপি চুপি জাহিদকে ডেকে পাঠালেন। উদ্দেশ্য নীলির খোঁজ জানা। জাহিদ ডেকে ফিসফিস করে বললেন, ওই মেয়েটার সঙ্গে কি রেজওয়ানের আবার দেখা হয়েছে? তুমি জানো কিছু? জাহিদ প্রথমে ইতস্তত করলেও সত্যিটা বলে দিল। নীলির সঙ্গে রেজওয়ানের দেখা হয়েছে শুনে শায়লা মুরসালিন চুপ করে গেলেন। মিনিট খানেক সময় নিয়ে কিছু একটা ভাবলেন, তারপর গলার স্বর একেবারে খাদে নামিয়ে জিজ্ঞেস করলেন, ঠিকানা আছে? দেখা করা যাবে ওর সঙ্গে? জাহিদ বেশ অবাক হলো। নীলির সঙ্গে শায়লা মুরসালিনের হঠাৎ দেখা করার কি কারণ থাকতে পারে বুঝতে পারল না। বলল, আমার কাছে ঠিকানা নেই ম্যাম, জোগাড় করতে হবে। তাহলে তুমি যত তাড়াতাড়ি পারো আমাকে ঠিকানাটা জোগাড় করে দাও। আমি ফিরে যাওয়ার আগে ওর সঙ্গে একবার দেখা করতে চাই। ঠিক আছে ম্যাম। আর শোনো, রেজওয়ানকে কিছু জানানোর দরকার নেই, প্রয়োজন হলে আমি পরে জানাবো ওকে।
ড্রয়িং রুমে বসে আছে ফুয়াদ এবং রেজন। রেজনের দুই কন্যাকে নিয়ে হাসাহাসি করছে তারা। রান্নাঘরে সবার জন্য নাস্তা রেডি করছিল তিন্নি, আর ভাবছিল বিয়ের পরেই প্রথম রেজনের সঙ্গে দেখা হয়েছে তার। আসার পর থেকেই রেজন তিন্নিকে ভাবি বলে সম্বোধন করছে। শুধু ভাবি নয়, আপনি বলে সম্বোধন করছে। যদিও শুনতে খানিকটা ঠাট্টাসূচক লাগছে, তথাপি রেজন যে তিন্নির কাছ থেকে পরিমিত দূরত্ব বজায় রাখতে চাইছে সেটা তিনি বেশ ভালো করেই বুঝতে গেল। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, রেজনের ভাবি টাকা নিয়ে কোনো রকম খারাপ লাগা কাজ করছে না তিন্নির, বরং ভালো লাগছে তার, ভীষণ ভালো লাগছে। তবে কি সত্যি ফুয়াদের প্রেমে হাবুডুবু খাচ্ছে সে? হেসে ফেলল তিনি। ফুয়াদের বলা কথাগুলো মনে পড়ে গেল। তিন্নিকে সে এত ভালোবাসবে বলেছিল যে দিন রাত 24 ঘন্টা তিন্নি নাকি শুধু তার নামই জপ করবে। অদ্ভুত লোক একটা। তিন্নি তাকিয়ে একটু মুচকি হাসলেও বলবে তিন্নি নাকি তার প্রেমে হাবুডুবু খাচ্ছে, তাকে ছাড়া নাকি তিন্নি এক মুহূর্ত থাকতে পারবে না। ফের হেসে ফেললো তিন্নি। রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে উকি দিল ড্রয়িং রুমের দিকে। বাচ্চাদের সঙ্গে দুষ্টুমি করছে তার সুদর্শন সুপুরুষ বরটা। কি মায়া লাগছে দেখতে। চোখে চোখে চোখ পড়ে গেল দুজনের। ফুয়াদ ইশারায় জিজ্ঞেস করলো কি? তিনি হাত ইশারায় কাছে ডাকলো তাকে। এগিয়ে এলো ফুয়াদ, বলল কিছু বলবে? লাগবে তো। কি? আপনাকে। বলেই লজ্জায় উল্টো দিকে ঘুরে গেল তিনি, কারণ সে জানে এক্ষুনি তাকে কতগুলো নির্লজ্জ কথা শুনিয়ে দেবে ফুয়াদ, কিংবা কাছে আসার বাহানায় জ্বালাতন শুরু করে দেবে। তাকে অবাক করে দিয়ে ফুয়াদ মিষ্টি করে হাসলো, বলল আমাকে দিয়ে কি কাজ? অনেক কাজ, আসুন আমার সঙ্গে, আটা মাখবেন। বলেই মুখ টিপে হাসলো তিন্নি। ফুয়াদও পাল্টা জবাব দিয়ে বলল আটার সঙ্গে আমাদের দুজনার মাখামাখি হলে আপত্তি নেই। আচ্ছা, তবে তো মাখামাখি শেষ, তাওয়ায় সেঁকতেও তো হয়। কি বলেন, সেঁকবো আপনাকে? ফুয়াদ হাল ছেড়ে দিয়ে সোজা তিন্নির আঁচল টেনে ধরলো, বলল লজ্জাবতীর মুখে খই ফুটছে দেখছি। তিন্নি লজ্জায় লাল হয়ে গেল। আঁচল ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলল ছাড়ুন আমাকে। বউয়ের আঁচল ধরে কারা ঘুরে বেড়ায় জানেন? কারা? ভেড়ারা। আপনি তো পুরুষ, আপনি কেন আঁচল ধরে টানাটানি করবেন? আঁচল ছেড়ে দিল ফুয়াদ। এবারে সোজা কোমর চেপে ধরলো তিন্নির। ফিসফিস করে বলল খুব কথা শিখে গেছো না? দেই মুখটা বন্ধ করে দেব? বলতে বলতে সে ঠোরজোড়া তিন্নির মুখের কাছে নিয়ে গেল। তিন্নি সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে নিল, হার স্বীকার করে নিয়ে বলল ঠিক আছে ঠিক আছে, আর বলবো না, ছাড়ুন আমাকে। রান্নাঘরে কেউ দেখলে কি ভাববে? তাহলে এবার বলো ফুয়াদ, আমি তোমাকে ভালোবাসি। পারবো না। না পারলেও আমিও ছাড়বো না। আমার লজ্জা করে। এসব বলে কোনো লাভ নেই, আজকে তোমার মুক্তি নেই। হয় আমাকে তুমি করে বলবে, নইলে আমি জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকবো। ছাড়ুন বলছি, অসভ্য লোক। অসভ্য বলছো আমাকে? এবার তুমির সাথে গালের চুমো খেতে হবে, নইলে কিছুতে ছাড়বো না। আমি কিন্তু মাকে ডাক দেব। দাও, মা এসে দুজনকে দেখুক। তিন্নি ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। ফুয়াদের সঙ্গে জোরাজুরি করতে গিয়ে হাঁপিয়ে গেছে সে। বেশ ভালো করে বোঝা হয়ে গেল এই লোক আজকে তাকে ছাড়বে না, তাই বাধ্য হয়ে তুমি বলার সিদ্ধান্ত নিল। কিন্তু সেখানেও যন্ত্রণা, লজ্জায় মুখ দিয়ে কিছুতেই বেরোচ্ছে না। অবশেষে চোখ বন্ধ করে মৃদু কোমল কণ্ঠে তড়িঘড়ি করে বলল ছাড়ো আমাকে, সবাইকে নাস্তা দিতে হবে, দেরি হয়ে যাচ্ছে। ফুয়াদ মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল তার লাজুক লাজুক মুখখানার দিকে। কোমরের বাঁধন হালকা করে দিল, আলতো করে হাত রাখলো তিন্নির দুই গালে। সস্নেহে চুমু খেলো তিন্নির কপালে। মোলায়েম কণ্ঠে বলল লজ্জা পেলে আমার বউটাকে সবচেয়ে বেশি সুন্দর দেখায়। তিন্নি হাসলো। ফুয়াদ হাতের ওপরে নিজের একটা হাত রেখে বলল আর আমার এই দুষ্টু বরটাকে সবসময় সুন্দর দেখায়। পৃথিবীর সবচাইতে সুন্দর পুরুষ সে। নীলি কাঁদছে। শায়লা মুরসালিন মৌন মুখে তার সামনে বসে আছেন। রেজনের বৃত্তান্ত সব খুলে বলেছেন তাকে। সব শুনে নীলি বুঝতে পারছে না তার কি করা উচিত। সে চেয়েছিল রেজন সুখী হোক, ভালো থাকুক, নিজের অপরাধের দায়ভার মাথায় নিয়ে একা বেঁচে থাকবে সে। কিন্তু রেজন যে তাকে শাস্তি দিতে গিয়ে নিজের জীবন নিয়ে খেলা শুরু করে দেবে, এ কথা নীলি স্বপ্নেও ভাবেনি। শায়লা মুরসালিন দীর্ঘশ্বাস ছেড়ে আফসোসের সুরে বললেন ভেবেছিলাম জীবনে কোনোদিন মুখ দেখাবো না তোমার, কিন্তু কি করব, আল্লাহ আমাকে ঠেকিয়েছেন। আমার ছেলে তোমার মধ্যে কি পেয়েছে তা কেবল সেই জানে। এত মেয়ের ছবি দেখালাম, কাউকে মনে ধরলো না। তার একই কথা, মেয়ে আমার পছন্দ নয়। তুমি বিয়ের চিন্তা বাদ দাও মা। নীলি টেবিলে মাথা ঠেকিয়ে ঝরঝর করে কাঁদছে। কি করলে সে রেজনকে তার যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারবে, নিজেকে ক্ষমা করতে পারবে? এতিমখানা থেকে বিদেশি বাচ্চা দত্তক নিয়েছে, মেয়ের বাবা সেজেছে।
মা হয়ে ছেলের এমন দুর্দশা আমি দেখতে পারছি না, তাই তোমার কাছে এসেছি। তুমি তো জানো আমার ছেলে তোমাকে কতটা ভালোবাসে, তাই এবার সেই ভালোবাসার প্রতিদান চাইতে এসেছি আমি। আমার ছেলের ভালোবাসার মূল্য পরিশোধ করে আমাকে উদ্ধার করো। আমি কি করব? কি করলে রেজওয়ান কষ্ট থেকে মুক্তি পাবে? আপনি যা বলবেন আমি তাই করব। মরতে বললেও আমি রাজি আছি। তোমাকে মরতে বলার মতন অমানুষ আমি নই। আমি তোমার সঙ্গে রেজনের বিয়ে দেব বলে ঠিক করেছি। একটাই পথ আমাকে ছেলেকে ঘরমুখী করার। আমার একটা ছেলে, ওর জন্য আমি সব করতে পারি। নীলি পুনরায় দুকড়ে উঠল। এত অপরাধ নিয়ে রেজনের মুখোমুখি কি করে দাঁড়াবে সে? শায়লা মুরসালিন হাত চেপে ধরে বলল, আপনি আমাকে শাস্তি দিন মা, মেরে ফেলুন, কিন্তু ফিরে যেতে বলবেন না প্লিজ, দোহাই লাগে আপনার। রেজওয়ানের কাছে ফিরে যাওয়ার মতন মুখ আমার নেই। শায়লা মুরসালিন হাত ছাড়িয়ে নিলেন। এই মেয়েটার জন্যই তার ছেলের এমন করুণ অবস্থা। একে তিনি এত সহজে ক্ষমা করবে না। শুধু ছেলের মুখের দিকে তাকিয়েই তাকে বিয়ের জন্য রাজি করাতে এসেছেন। তবুও যদি রেজওয়ান সংসারী হয়। নীলিকে রেজওয়ানের বিছানার পাশে বসলো। আলতো করে কপালে ঠোঁট ছোঁয়াতেই রেজওয়ান সচেতন হলো। ঘুম ঘুম চোখে মুচকি এসে জিজ্ঞাসা করলো, এসেছো নীলি? নীলির চোখ ভিজে গেল। দু গাল বেয়ে অযোধ্যারায় গড়িয়ে পড়ছে নোনা জল। এত ভালোবাসা তার পাওনা ছিল কিনা সে জানে না। রেজওয়ান নির্ঘাত পাগল, নতুবা এমন একটা মেয়েকে কেউ ভালোবাসে? রেজওয়ান আবার চোখ বন্ধ করলো। নীলি তার জন্য কাঁদছে। স্বপ্নে সম্ভব, কাঁদুক, বেশ করে কাঁদুক। রেজান তো চায় নীলি তার জন্য কাঁদে, ছটফট করে, নইলে তার অহংকারী পুরুষ সত্তাটা যে ভীষণভাবে আঘাত পায়। নীলি নিজের মাথাটা রেজনের বুকে স্থাপন করলো। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, অপরাধিনী হাজির, শাস্তি দেবেন না? শাস্তি তো দিচ্ছই। নিজেকে কষ্ট দিয়ে এই কেমন শাস্তি? সেই হলো উপযুক্ত শাস্তি। এমন শাস্তি সবাই দিতে পারে না। নীলি ফের ফুপিয়ে উঠল। রেজানের গলা জড়িয়ে ধরে বলল, রোজ এত মানুষ মরে, আমি কেন মরি না বলতে পারো? কেন আমি বারবার বেঁচে যাই? রেজওয়ান তার মাথার এক গাছি চুল আঁকড়ে ধরল। চোখ বন্ধ রেখে মিটিমিটি হাসল। এ তো স্বপ্ন নয়। চোখের পানিতে তার বুক ভিজে যাচ্ছে। শান্তি। উত্তপ্ত বুকে জল ঢেলে দিয়েছে এই অনুতাপের অশ্রুবিন্দু। পুরুষ সত্তা সার্থক। এবার তবে প্রতিঘাতের পালা। নীলি মুখ তুলে চুমু খেল রেজওয়ানের বন্ধ চোখের পাথায়। ফিসফিস করে বলল, আমি তোমাকে ভালোবাসি। রেজওয়ান মুচকি হাসল, বলল, শুনতে পারেনি? আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, কি বললে? আমি তোমাকে ভালোবাসি। সাজা মওকুফ এর ফন্দি করছো, সে হবে না। অপরাধী স্বেচ্ছায় সাজা নেওয়ার জন্য প্রস্তুত। বেশ, তবে আজ থেকে শুরু হোক। হোক তবে, কিন্তু শাস্তিটা কি? ঘুমটা ভেঙে গেল রেজওয়ানের। চোখ মেলে উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক চাইল সে। এতক্ষণ তাহলে স্বপ্ন দেখছিল? আশ্চর্য, এমন স্বপ্ন কেন দেখলো? এসব কি হচ্ছে তার? কেন বারবার নীলির চেহারাটায় চোখের সামনে ভেসে উঠছে? নীলি ভালো নেই বলেই কি? তবে কি রেজওয়ান এখনো কাছে পেতে চায় নীলিকে? দু হাতে মুখ ঢেকে বিছানায় বসে রইল কিছুক্ষণ। বুকের ভেতর তোলপাড় চলছে। এত কষ্ট নিয়ে বেঁচে থাকতে মন চাইছে না। খাটের পাশে ফটোগ্রামটাতে মেয়ে দুটোর ছবি। সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল রেজওয়ান। তারপর উঠে ফ্রেশ হতে চলে গেল। জাহিদের সঙ্গে একটা ব্যবসায়িক মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে রেজওয়ানকে। বিদেশে যাওয়ার আগে যদিও পুরনো কোম্পানিটা সে বেচে দিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে নতুন করে আবার একটা ব্রাঞ্চ খুলেছে বাংলাদেশে। গত 1 বছর আগেই ইনগ্রেশন হয়েছে ব্রাঞ্চটার। এটার দায়িত্ব অবশ্য পুরোপুরি জাহিদের ওপরে। জাহিদই সবকিছু একা হাতে সামাল দেয়। রেজওয়ানকে এদিকটা নিয়ে এত ভাবতে হয় না। কিন্তু আজকে জাহিদ ভীষণভাবে জোর করলো অফিসটা দেখে আসার জন্য। তাই বাধ্য হয়ে মিটিং অ্যাটেন্ড করতে রাজি হয়েছে। রেডি হচ্ছিল এমন সময় শায়লা মুরসালিন এসে ঘরে ঢুকলেন। খাটের ওপর বসতে বসতে বললেন, কোথাও বেরোবি? হ্যাঁ, বনানি যাব। কেন, তোমার কিছু লাগবে? না, তুই ফিরবি কখন? ফিরতে ফিরতে রাত হবে, তোমরা খেয়ে নিও। তোর সঙ্গে আমার কিছু কথা ছিল, খুব জরুরি। রেজন তাই বাজছিল। বাধা শেষে ড্রেসিং টেবিলের ওপর থেকে ঘড়িটা নিল। সেটা পড়তে পড়তে বলল, বলো কি বলবে? এদিকে আয়, আমার কাছে এসে বস। মায়ের আবদার সুলভ কণ্ঠস্বর শুনে রেজন সাবধান হয়ে গেল। বলল, তুমি আমার বিয়ে নিয়ে আবার ঝামেলা করতে এসেছো, তাই না? মোটেই না, ঝামেলা তো তুই করেছিস আমার সঙ্গে। মা হয়ে ছেলের বিয়ের দেওয়ার অধিকার কি আমার নেই? নাকি তোর মা হয়ে পাপ করেছি আমি, সেই জন্য শাস্তি দিচ্ছিস আমাকে? এইসব তুমি কি বলছো মা? একদম ঠিক বলেছি।
তোর কাছে আগের মতো আমার কথার এখন কোনো দাম নেই? মা খেপে গেছেন বুঝতে পেরে রেজন খাটে এসে বসলো, হেসে উঠে বলল, অনেক হয়েছে মা, এবার একটু থামো। কম মেয়ে রেখেছো এই পর্যন্ত, কোনো লাভ হয়েছে কি? কোনো লাভ হয়নি। প্রতিবারই একটা না একটা ভেজাল লেগেছে। তাই সব বিয়ের কথা বাদ দিয়ে তুমিও শান্তিতে থাকো আর আমাকেও শান্তিতে থাকতে দাও। বোঝার চেষ্টা করো, এখন আর আমার বিয়ে নিয়ে লাফালাফি করার বয়স নেই। 35 পেরিয়ে অলরেডি 36-এ পা দিয়েছি। চুপ কর। এসব বলে তুই আর আমাকে ভুল বোঝাতে পারবি না। বিয়ে কেন হচ্ছে না সেটা আমি ভালো করেই জানি। তুই সবাইকে গিয়ে বারণ করে দিস। কি বলছো তুমি মা? রেজন হেসে ফেলল, বলল, সেরকম হলেও পা সবাই আমার কথা শুনবে কেন? কেন শুনবে তা আমি কি জানি? কিন্তু তুই যে ওদের বারণ করে দিস সেটা আমি ভালো করেই জানি। তাই এবার আর তোর কোনো কথা শুনবো না। আমার পছন্দের পাত্রীর সঙ্গেই তোর বিয়ে দেব। কোনো লাভ হবে না মা, আমি বিয়ে করবো না। অগত্যা সত্যিটা স্বীকার করে নিল রেজওয়ান। বারবার বিয়ে নিয়ে শায়লা মুশরিনের চাপাচাপি তার আর ভালো লাগছে না। মায়ের অজান্তে পুরনো বিয়েগুলো সে নিজেই ভেঙেছিল, কিন্তু এখন যখন মা সবটা জেনে গেছে তখন আর সত্যিটা লুকিয়ে কোনো লাভ নেই। তার চেয়ে বরং তিনি সত্যিটা জানলে আরো বেশি উপকার হবে। একবারেই ঝামেলা মিটে যাবে, আর বিয়ে নিয়ে জোরাজুরি করবেন না। রেজনের জবাব শুনে চমকালেন না শায়লা মুশরিন। তিনি আগেই জানতেন রেজন এমন উত্তর দেবে। সামান্য হেসে জিজ্ঞেস করলেন, নীলি কেউ না? নীলির নাম শুনতেই থমকে গেল রেজওয়ান। কয়েক মুহূর্তের জন্য মস্তিষ্ক অনুভূতি শূন্য মনে হলো। তারপর ধীরে ধীরে একটু আগের স্বপ্নটার কথা মনে পড়ল। দীর্ঘশ্বাস ছাড়ল রেজওয়ান, নিজেকে সামলে নিয়ে বলল, না, কাউকেই না। তবে আমি যে ওকে রাজি করাবো বলে জাহিদকে ঠিকানা জোগাড় করতে বলেছিলাম, তার কি হবে? তোমার সঙ্গে দেখা হয়েছে ওর? না, কি করে দেখা হবে? আমি ওর ঠিকানা জানি নাকি? মিথ্যে বললেন শায়লা মুশরিন। রেজনের মুখ থেকে বিয়ের জন্য হ্যাঁ না শোনা অবধি তিনি মুখ খুলবেন না। তাহলে হঠাৎ ওর কথা উঠলো কেন? তুই যখন ওকে ভুলতেই পারবি না তখন তো ওর কথা উঠবেই। ওর সঙ্গে আমি তোর বিয়ে দিব। কি বলছো কি তুমি? আমি তোমাকে একবার বলেছি আমি ওকে বিয়ে করব। তাহলে আমি অন্য জায়গায় মেয়ে দেখব? বললাম তো আমি কাউকে বিয়ে করব না। তাছাড়া তোমার সঙ্গে অনেকবার আমি মেয়ে দেখতে গিয়েছি, কাজের কাজ কিছুই হয়নি। এখন এসব কথা বাদ দাও। মায়ের সঙ্গে চালাকি করার চেষ্টা করবি না রে জন। তুই এড়িয়ে গেলেও কোনো লাভ হবে না। আমি তোর বিয়ে দিয়ে দেব, তবে দেশ ছাড়বো। এসব কেন করছো মা? নতুন করে আবার মেয়ে দেখতে যেতে হবে কেন তোমার সঙ্গে? সেই জন্যই তো এত বাহানা করছো। ঠিক আছে যাব, কিন্তু এখন আমার বেরোতে হবে। মেয়ে আমি দেখে এসেছি, কিন্তু শুধু বিয়ের জন্য হ্যাঁ বলে দে। পাত্রীকে? নীলি? তুমি না বললে ওর সঙ্গে তোমার দেখা হয়নি? না, হয়নি। তো কি হয়েছে? ওকে আমি আগে দেখেছি না। মা সত্যি করে বলো তো, ওর সঙ্গে কি তোমার দেখা হয়েছে? না, জাহিদকে বলেছি খুঁজে বের করতে। কোনো দরকার নেই, এসবের মধ্যে তোমার ঢোকার কোনো দরকার নেই। আমি তোমাকে রিকোয়েস্ট করছি মা, তুমি প্লিজ আমাদের দুজনের মধ্যে ঢুকো না। ওর সঙ্গে আমার সারা জীবনের মতো বোঝাপড়া চলছে, আমাকে আবার বোঝাপড়াটা করতে দাও। তবে তুই তোর বোঝাপড়া নিয়েই থাক। আমি আর তোর সঙ্গে ফিরবো না, এখানেই থাকবো। ফুয়াদ যদি রাখতে রাজি না হয় তাহলে ওকে বলবো ওর পরিচিত কোনো বৃদ্ধাশ্রমে রেখে আসতে। সংসার যখন করবি না তখন আর আমাকে ফিরিয়ে নিয়ে কি লাভ? নিজের নাতি নাতনি তো আর দেখবো না। রেজওয়ান রাখতে গিয়েও রাখল না। এই একটা কাজই তার মা খুব ভালো মতো পারে, সেটা হচ্ছে ব্ল্যাকমেলিং। ব্ল্যাকমেল করে করেই একসময় নীলির সঙ্গে দূরত্বটাও বাড়িয়েছিলেন। এখন আবার তার সঙ্গে বিয়ে দিতে চাইছেন। অদ্ভুত মহিলা তার মা। তবুও রেজওয়ান মাকে ভালোবাসে, খুব ভালোবাসে। মায়ের বয়সও হয়েছে, এই বয়সে ছেলের কাছ থেকে কোনো কঠিন কথা তিনি সহ্য করতে পারবেন না। আর সবচেয়ে বড় কথা হলো, যার জন্য রেজওয়ান কঠিন কথা বলবে সে নিজেও তো রেজওয়ানের ভালোবাসার মূল্য দেয়নি। তবে দোষটা কাকে দেবে রেজওয়ান? দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো সে, গায়ে কোট জড়িয়ে নিয়ে বলল, আমি রাতে এসে তোমাদের সঙ্গে এ ব্যাপারে আলাপ করব। এখন আমার দেরি হয়ে যাচ্ছে, আসি। কথা শেষ করে শায়লা মুশালিনের কপালে চুমু খেলো সে। হাত দুটো ধরে তালুতেও চুমু খেলো। মুচকে এসে বলল, হাসি মা। শায়লা মুশালিনের ক্রমাগত ফোন পেয়ে এক প্রকার বাধ্য হয়ে কাজ ফেলে বেরিয়ে পড়ল রেজওয়ান। তথাপি ফিরতে ফিরতে রাত 12টার মতন বেজে গেল। কিন্তু বাসায় ঢুকেই হতভম্ব। ভেতরে এলাহি আয়োজন চলছে। রান্নাবান্না সাজগোজের বাহার দেখে মনে হচ্ছে বড় কোনো অনুষ্ঠান। রেজন কিছুতেই বুঝতে পারছে না। তাকে দেখে হাসি মুখে এগিয়ে এলেন শায়লা মুশালিন।
অন্যদিকে ফুয়াদ আর তিন্নি কোনো কারণ ছাড়াই মুখ টিপে হাসছে। রেজন ইশারায় জিজ্ঞেস করলো কি হয়েছে। ওরা কেউ কোনো জবাব দিল না। মেহমান এসেছে নাকি মা? বাসায় এত ভিড় কেন? তোর বিয়ে, তাই আত্মীয় স্বজন সবাইকে খবর দিয়েছি। কথা শেষ বেশ বড়সড় একখানা গর্বিত হাসি উপহার দিলেন শায়লা মুরসালিন। সেই সঙ্গে ফুয়াদও ফোরন কেটে পড়ল। তোমার মেয়েরা কিন্তু তাদের নতুন মাকে খুব পছন্দ করেছে। কোলের ওপর উঠে বসে আছে দুজনে। রেজন স্বপ্ন দেখছে নাকি সত্যি কিছু বিশ্বাস করতে পারছে না। মা এত রকেটের গতিতে নিজের কার্যসিদ্ধির জন্য এগোবেন সে ভাবতেই পারেনি। ভেবেছিল বাসায় এসে তাকে বুঝিয়ে শুনিয়ে ঠান্ডা করে ফেলবে, কিন্তু এখন তো দেখছে মাই উল্টে ওকে ঠান্ডা করে দিয়েছে। এমন হবে জানলে রেজন আজকে বাসাতেই ফিরত না। বাসার ঘরে নীলিকে বসিয়ে দিয়ে বেরিয়ে গেল তিন্নি। রেজন নিচে ড্রয়িং রুমে বসেছিল। জোর করে তাকে রুমে নিয়ে এলো ফুয়াদ। বাইরে থেকে দরজা বন্ধ করে বেরিয়ে গেল। রেজন অস্বস্তি এড়াতে ওয়াশরুমে ঢুকে পড়ল। হুট করে নীলের মুখোমুখি হতে সংকোচ লাগছে, তাই কিছুটা সময় নিজেকে ধাতস্থ করে নিতে চাইল। নীলে চুপচাপ বিছানায় বসে রইল। 10 মিনিট বাদে রেজন বেরোলো, ভাবভঙ্গি নির্বিকার। ভেজা টাওয়াল বারান্দায় মেলে দিয়ে বিছানায় বসলো। বলল, ফ্রেশ হয়ে এসো। নীলি ফ্রেশ হতে গেল। এই ফাঁকে রেজন জাহিদকে ফোন করে গুরুত্বপূর্ণ আলাপ সেরে নিল। নীলি ফিরে এলে তাকে উদ্দেশ্য করে বলল, আমি জানি না মা কি বলে তোমাকে এই বিয়ের জন্য রাজি করিয়েছে। আদৌ ওই বিয়েতে তোমার মত ছিল কিনা। তবে একটা কথা তোমাকে বলি, আমার কিন্তু বিয়েতে একদমই মত ছিল না। আমাকে রীতিমতো জোর করা হয়েছে। জানি আমি। তাহলে আশা করি তুমি আমাকে ভুল বুঝছো না। আর তোমার যদি এই বিয়েতে কোনো অবজেকশন থাকে তাহলে তুমি সেটা মায়ের কাছে বলতে পারো। নেই। ঠিক আছে, তুমি তাহলে শুয়ে পড়ো। তুমি ঘুমাবে না? আমার দেরি হবে। উঠে বারান্দায় চলে গেল রেজওয়ান। নীলি নীরবে কিছুক্ষণ চেয়ে থেকে আস্তে আস্তে শুয়ে পড়ল। শরীর ক্লান্ত থাকায় কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও পড়ল, কিন্তু ঘুম হলো না রেজওয়ানের। নীলি ঘুমিয়ে পড়ার পর বারান্দা থেকে পলকহীন দৃষ্টিতে চেয়ে রইল তার ঘুমন্ত মুখটার দিকে। অল্প আলোতে ভীষণ মোহনীয় লাগছে নীলিকে। চোখ ফেরানো দায়। রেজন দৃষ্টি ফেরাতে পারল না, চেয়ে রইল। ইচ্ছে হলো আলতো করে একটু জড়িয়ে ধরে নীলিকে, কিন্তু পারল না। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে সে বেশ ভালো করেই বুঝতে পারছে এখনো নীলিকে অনেক অনেক বেশি ভালোবাসে সে, কিন্তু বোঝাতে চায় না কেবল। কেন বা বোঝাবে? নীলি একবারও নিজের ভুল স্বীকার করেছে? করেনি, করবেও না। সারা জীবন রেজওয়ানকে সে কষ্ট দিয়ে গেছে, হয়তো বাকি জীবনটাও দেবে। 1 সপ্তাহের মধ্যেই ফুয়াদের বাসা থেকে নতুন ফ্ল্যাটে শিফট হলো রেজওয়ান। এখানে এসে নীলি এবং সে দুজনে আলাদা কামরাতেই থাকছে। শায়লা মুরসালিন অসহায়ের মতন চেয়ে থাকেন শুধু। জোর করে ছেলের বিয়ে দিয়েছেন, কিন্তু তাদের একসঙ্গে থাকা নিয়ে জোর করতে পারছে না। তাছাড়া মা হিসেবে এই বিষয়ে ছেলের সঙ্গে কথা বলাটাও লজ্জাজনক। এদিকে নীলির সঙ্গে মেয়ে দুটো দারুণ সখ্যতা হয়ে গেছে। যদিও নীলিকে নাম ধরে ডাকে দুজনে, তবে তাদের খাওয়া দাওয়া, লেখাপড়া, যাবতীয় সকল আবদার এখন নীলির কাছেই পেশ হয়। নীলিও আদরে অনুশাসনে মাথায় করে রাখে দুজনকে, কিন্তু রেজনের সঙ্গে সম্পর্কটার কোনো উন্নতি হয়নি। পারতপক্ষে দেখাই হয় না দুজনের। নীলি নিজেই রেজনের কাছ থেকে পালিয়ে বেড়ায়। রেজনও আগ বাড়িয়ে কথা বলতে চায় না। এভাবেই চলছে তাদের সংসার। কয়েকদিন বাদে একদিন সন্ধ্যায় অফিসের কাজ সেরে সবে বাসায় ফিরছে রেজওয়ান। হঠাৎ মেয়ে দুটো সে তার গলা জড়িয়ে ধরল। অনেকদিন বাদে এমনি করে পিতার গলা জড়িয়ে ধরেছে দুজনে। রেজন ভীষণ খুশি হলো। মেয়েদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তোমরা এখনো ঘুমাওনি? দুদিকে মাথা নাড়িয়ে না বোঝালো মেয়েরা। রেজন পালাক্রমে দুজনের গালে দুটো করে চুমু খেলো। মোলায়েম কণ্ঠে জিজ্ঞেস করলো, দাদু কি করছে? নতুন মায়ের ঘরে ডাক্তার এসেছে, নতুন মা অসুস্থ। এই প্রথম স্বেচ্ছায় দুজনে নীলিকে মা বলে ডেকেছে। নতুন মায়ের জন্য দুজনেরই কষ্ট হচ্ছে। এত ভালো তাদের নতুন মা, অথচ বাবা তাকে ভালোবাসে না। এই বাবার সঙ্গে মায়ের ভাব ভালোবাসা করার জন্য রেজনকে নীলির অসুস্থতার কথা জানাতে এসেছে দুজনে। রেজন অবাক হলো। নীলি অসুস্থ? এই জন্যই কি আজকে ডাইনিং টেবিলে তার দেখা পাওয়া যায়নি? হ্যাঁ, এই কারণে মেয়ে দুটো মন মরা। কিন্তু কি হয়েছে নীলির? কি হয়েছে তোমাদের নতুন মায়ের? জ্বর এসেছে, রান্নাঘরে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল, কপাল ফেটে গেছে। খুবই আগ্রহের সহিত নীলির অসুস্থতার খবর বর্ণনা করলো মেয়ে দুটো। রেজনের এসব কিছু কানে গেল না। ডাইনিং থেকে উঠে গিয়ে নীলির ঘরের দিকে গেল সে। ভেতরে ডাক্তার নীলিকে দেখছেন। শায়লা মুরসালিন নীলির বিছানার পাশে বসে আছেন। ইদানিং মেয়েটার প্রতি অদ্ভুত মায়া হয় তার। অল্প বয়সে মা, বাবা, ভাই সবাইকে হারিয়েছে। স্বামীর সংসারেও সুখ পায়নি। সারা জীবন শুধু দুঃখই পেয়ে গেছে। এই বাড়িতে এসেও একই কপাল। শায়লা মুরসালিনও রোজই কথা শোনান তাকে। আর রেজওয়ান, সে তো কথাই বলে না, তবুও মুখ বুজে এই বাড়িতে পড়ে আছে নীলি। কখনো কোনো কিছু নিয়ে প্রত্যুত্তর করেনি।
ডাক্তার বেরিয়ে গেলে শায়লা মুশালিন নীলির জন্য খাবার রেডি করতে গেলেন। রেজন এক পলক চাইল বিছানায় শায়িত অবচেতন নারী মুখটির দিকে। ফ্যাকাশে জীর্ণ শীর্ণ মলিন চেহারা দেখলে বোঝারই উপায় নেই মাত্র 26-27 বছর বয়স হয়েছে তার। বিছানায় বসলো রেজওয়ান। দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে ধীরে ধীরে নীলির একটা হাত তুলে নিল। পাখির পালকের মতো হালকা মনে হলো হাতটা। বুকে ব্যথা অনুভব করলো রেজওয়ান। চোখে পানি চলে এলো। নীলিকে কষ্ট দেওয়ার চেষ্টায় সে এতটাই পাথর হয়ে গিয়েছিল যে অসহায় মলিন মুখটা তার একবারও চোখে পড়েনি। বাকি সবার মতন সেও নিষ্ঠুর আচরণ করেছে নীলির সঙ্গে। মাঝে মাঝে রেজওয়ান নিজে নিজেকে বুঝতে পারে না, যাকে সে এত বেশি ভালোবাসে তাকে কেন এত বেশি কষ্ট দেয় সে? কেন? নীলিকে সে এখনো ভালোবাসে, এখনো কাছে পাওয়ার আকাঙ্ক্ষা করে, তবে কেন মিথ্যা অবহেলা? পুরনো অনেক কথা মনে পড়ে গেল রেজওয়ানের। সদ্য পরিস্ফুটিত গোলাপের ন্যায় নজর করা সুন্দরী ছিল নীলি। কলেজের প্রতিটা যুবকের হৃদয়ের রানী, হৃৎপিণ্ডের স্পন্দন। প্রতি মুহূর্তে নতুন করে তার প্রেমে পড়ত রেজওয়ান। শায়লা মুশালিন খাবার নিয়ে এলেন, বিছানার পাশে বসে বললেন, ওকে একটু তুলে ধর, খাওয়াতে হবে। এই প্রথম নীলিকে নিজের বুকের কাছে টেনে নিল রেজওয়ান। তার বুকে পিঠ ঠেকিয়ে হেলান দিয়ে বসালো নীলিকে। নীলি বহু কষ্টে চোখ মেলে সামনে চাইল। শায়লা মুশালিন জোর করে তার মুখে খাবার তুলে দিলেন। কিঞ্চিত ভয়ে কিঞ্চিত লজ্জায় নীলি অসুস্থ অবস্থাতেও দ্রুত খাবার শেষ করার চেষ্টা করলো। তার জন্য রেজওয়ান এবং শায়লা মুশালিন বসে থাকছেন ভেবে মনে মনে একাধিকবার সংকুচিত হয়ে গেল। রেজওয়ান সবই দেখলো, বুঝলো, কিন্তু আড়ষ্টতার দরুন কিছু বলতে পারল না। কিন্তু শায়লা মুশালিন বেরিয়ে গেলে আর দেরি করলো না, বাচ্চাদের রুম থেকে বের করে দিল। যেতে না চাইলে অনুরোধ করে বলল, তোমাদের নতুন মায়ের সঙ্গে আমার কিছু কথা আছে, কথা শেষ হলে আমি বেরিয়ে যাব। এখন তোমরা একটু বাইরে যাও। নীলে জোরপূর্বক বালিশে হেলান দিয়ে বসেছে, চোখ অবনত। রেজওয়ান গলার টাইট ঢিলে করে তার পাশে বসলো। তার পারফিউমের মিষ্টি একটা গন্ধ নাকে আসছে। মোহনীয় সুবাস, মোহনীয় দেহাবয়ব। এখনো একটুও বদলায়নি রেজওয়ান। তার তুলনায় নিজের কাছে নিজেকে অনেক ছোট মনে হলো নীলির। ছলছল চোখে মাথা নিচু করে বসে রইল সে। মায়ের কাছে শুনলাম তুমি খাওয়া দাওয়া ঠিক মতো করো না, করি। তাহলে প্রেশার ফল করলো কেন? কি জানি। রেজওয়ান চোখ বন্ধ করে ফেললো। নীলিকে সে চেনে, একমাত্র রেজওয়ানের কাছে নীলি আলাদা। ভাঙবে কিন্তু মচকাবে না। ছোট যদি কাউকে হতে হয়, নরম যদি কাউকে হতে হয়, তবে সেটা একমাত্র রেজওয়ানকেই হতে হবে। নীলি মুখ বুজে সব সহ্য করে নেবে, কিন্তু মুখ ফুটে কিছু বলবে না। তোমার সমস্যাটা কি? হ্যাঁ, কেন তুমি আমাকে শান্তিতে থাকতে দিচ্ছ না? অন্যায় তুমি করেছো, কষ্ট তুমি দিয়েছো, তাহলে আত্মগ্লানিতে আমি কেন ভুগবো? তোমার আত্মগ্লানিতে ভোগার মতন কিছু হয়নি। সব মানুষই অসুস্থ হয়, আমিও হয়েছি। এটা খুবই নর্মাল একটা বিষয়। রেজওয়ান উঠে নীলির মুখোমুখি গিয়ে বসলো। তার বাহুতে আলতো চাপ দিয়ে বলল, আমার উপর অভিমান করে তুমি নিজেকে কষ্ট দিচ্ছ না? বলো, দিচ্ছ না? নীলি চোখের পানি আড়াল করতে মাথা নিচু করে ফেলল। রেজওয়ান সত্যিটা বুঝতে পেরে গেছে। এই ভেবে লজ্জায় অস্বস্তিতে একেবারে কুঁকড়ে গেল সে। নীলি কোনোভাবে চায়নি রেজওয়ান তার অভিমানের কথা জানুক। নীরব অভিমানে নিজেকে শেষ করে দিতে চেয়েছিল সে। কি হলো, কথা বলছো না কেন? কাঁধ থেকে রেজওয়ানের হাত ছাড়িয়ে নিয়ে কেঁদে ফেলল নীলি। অসহায়ের মতন আর্তনাদ করে বলল, আমি কারোর ওপর অভিমান করিনি। কাউকে আমার জন্য আত্মগ্লানিতে ভুগতে হবে না, কাউকে সহানুভূতি দেখাতে হবে না। তুমি প্লিজ আমাকে একা ছেড়ে দাও। আমি হাত জোর করে তোমার কাছে অনুরোধ করছি, আর কিচ্ছু চাই না তোমার কাছে। এই সুযোগটারই বোধহয় অপেক্ষা করছিল রেজওয়ান। সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে প্রশ্ন করলো, সত্যি কিছু চাও না? না। ভালোবাসাও না? রেজওয়ানের চোখে মুখে প্রসন্ন হাসি। অনেকদিন বাদে নীলিকে বাগে পেয়েছে সে। আজকে নীলির মুখ থেকে সত্যিটা বের করেই ছাড়বে। সেই জন্য মুখে মিটিমিটি হাসি। কিন্তু নীলি ভাবছে অন্য কথা। ভালোবাসার দাবি সে কোনোদিনই করতে পারবে না, সেই অধিকার বোধও নেই। সে কেবল মনে মনে চাইতে পারে। কিন্তু তার এই চাওয়া নিয়েও রেজওয়ানের এমন হাসি মস্করা একেবারে অন্তরে গিয়ে বিঁধল। সেই জন্যই রেজওয়ানের নিজস্ব অস্থিরতাটুকু তার চোখে পড়ো না। নতুবা বুঝতে পারত এত কিছুর পরেও আজও রেজওয়ান ঠিক কতটা গভীরভাবে তাকে ভালোবাসে। নির্বোধ বোকা মেয়েটির মতন কাঁদতে কাঁদতেই বলল, অপমান করো, তোমার যত খুশি অপমান করো, আমি কিচ্ছু বলবো না। অপমান করতে করতেই একদিন দেখবে আমি হারিয়ে গেছি, আর খুঁজে পাবে না। তোমাকে ছেড়ে, এই পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে যাব আমি। রেজওয়ানের হাসি মুখ নিমেষে কালো হয়ে গেল। হতাশ চোখের নীলির মুখের দিকে চেয়ে রইল সে। লোকের অপমানের মাঝেও নীলি ভালোবাসা দেখতে পায়, অথচ রেজওয়ানের ভালোবাসাতেও অপমান খুঁজে পায় সে। কি অদ্ভুত পোড়া কপাল রেজওয়ানের।
এই নারীটিকে ভালোবেসে নিজের সমস্ত সুখ শান্তি ভালোবাসা সব ত্যাগ করেছে। কোনদিন একে ভিন্ন অন্য কোনো নারীকে কোনো এক মুহূর্তের জন্যও চায়নি। তারপরেও এই নারীটি তার ভালোবাসা বুঝতে পারে না। দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো সে, বলল, আই এম সরি। তুমি অসুস্থ, রেস্ট নাও, আমি বেরিয়ে যাচ্ছি। রেজওয়ানের হঠাৎ চুপ হয়ে যাওয়াটা অবাক করলো নীলিকে। প্রথমে সে বুঝতে না পারলেও ধীরে ধীরে রেজওয়ানের হাসির কারণটুকু বুঝতে পারল। সবকিছু স্পষ্ট হয়ে গেল একেবারে। রেজওয়ানের মলিন মুখ হঠাৎ করে যেন অনেক কিছু বুঝিয়ে দিল তাকে। অসুস্থ শরীর কোথা থেকে এত শক্তি এনে দিল কে জানে। তড়িৎ গতিতে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। দুহাতে দরজা আগলে করে রেজওয়ানের পথ অবরোধ করে বলল, এখন বাইরে যাওয়া যাবে না। রেজওয়ান হতবাক, বিস্মিত, খানিকটা আনন্দিত। ঠোঁটের কোনো সামান্য হাসি ফুটে উঠল তার। তথাপি সবকিছু বুঝেও না বোঝার ভান করে বলল, পথ না ছাড়লে বেরোবো কি করে? যেতে দিব না। কেন? অপমানের ভয় নিয়ে বুঝি? দুদিকে মাথা নাড়িয়ে না বোঝালো নীলি। রেজওয়ান হাসলো। হাত দুটো পকেটে ঢুকিয়ে স্থিরভাবে নীলির লাজুক মুখটার দিকে চেয়ে রইল কিছুক্ষণ। তারপর রসিকতার সুরে বলল, তা হঠাৎ এই ভয়ে চলে গেল করে শুনি? জানি না। আমি বলবো। দু পা এগিয়ে গেল রেজওয়ানের। নীলির একেবারে মুখোমুখি দাঁড়িয়ে ফিসফিস করে কিছু বলতে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে ডান হাতে তার মুখ চেপে ধরল নীলি। না, কিছু বলবে না তুমি। তবে আমাকে আটকানোর কারণ? আজ তুমি এ ঘরে থাকবে। শুধু আজই? ফের হাসলো রেজওয়ান। না, এখন থেকে এই ঘরেই থাকবে তুমি আমার সঙ্গে। বেরোবো না। না, আমি না বললে বেরোতে পারবে না। কেন? দু হাতে রেজওয়ানকে জড়িয়ে ধরল নীলি। নিজের মাথাটা রেজওয়ানের বুকে স্থাপন করে বলল, কারণ আমি বলেছি তাই, কারণ আমি তোমার বউ তাই। রেজওয়ান হাসলো। অনেকদিন বাদে এমন মধুর আলিঙ্গন হৃদয়ের সমস্ত উত্তাপকে নিভিয়ে শান্ত শীতল করে দিয়েছে। প্রশান্তির ঢেউ বইছে সমস্ত শরীরে। অনেকক্ষণ এভাবে জড়িয়ে থাকলো দুজনে। তারপর ধীরে ধীরে রেজওয়ানকে সালাম করতে চাইলো নীলি। রেজওয়ান সালাম করতে দিল না। বুকের ভেতর ঘড়ির কাঁটার মতন টিকটিক করছে তার হৃৎপিণ্ডটা। ডান হাতটা নীলির মাথায় রেখে স্নেহার্থে কণ্ঠে বলল, আমার প্রিয়তমা চিরসুখী হোক এই কামনায় করি। সালাম করতে হবে না। নীলি ঝরঝর করে কেঁদে ফেলল। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল রেজওয়ানকে, বলল, তুমি আমার সকল দুঃখের অবসান ঘটিয়ে দাও রেজওয়ান। আমাকে তোমার কাছে টেনে নাও। আমি যে আর থাকতে পারছি না তোমাকে ছাড়া। পাজা খোলা করে তাকে কোলে তুলে নিল রেজওয়ান। কপালে ওষ্ঠাধর ছুঁয়ে দিয়ে বলল, তুমি আমার কাছে ছিলে, খুব কাছে, শুধু বুঝতে পারোনি। কিন্তু এবার আমি বুঝিয়ে দেব। এবার তুমি সত্যি বুঝতে পারবে তুমি আমার ঠিক কতটা কাছে। আর তোমাকে কোনো কষ্ট পেতে দেবো না আমি। নতুন করে আবার সব কিছু শুরু করবো আমরা। নতুন করে আবার ভালোবাসাবাসি হবে দুজনের মধ্যে। অতঃপর নতুন করে আবার পুরনো ভালোবাসায় ফিরে গেল দুজনে। পুনরায় ভালোবাসায় রঙিন হয়ে উঠল একজোড়া সাদা কালো স্বপ্ন।